করে দখল দূষণ, অস্তিত্ব সংকটে রাজশাহী বিভাগের 40টি নদী খাল মানচিত্র থেকে উধাও অর্ধেকের বেশি। তালিকা করে দখলদারদের উচ্ছেদের আশ্বাস। সরকারি খালে কংক্রিটের অবৈধ বাঁধ নির্মাণ ইজারাদারের। চাঁপাইনবাবগঞ্জের হাজারবিঘি বিলে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে ফসল, লোকসানে কৃষক, অপসারণের আশ্বাস। অবকাঠামো থাকলেও মেলে না সেবা, রাজশাহীর কমিউনিটি ক্লিনিকে নেই ওষুধ, খালি হাতেই ফিরে যান রোগী, শিগগিরই সংকট সমাধানের আশ্বাস। এবং ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ততা, গোখাদ্যের চড়া দামে লাভ নিয়ে দুশ্চিন্তায় খামারি, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের শঙ্কা, নওগাঁয় প্রস্তুত প্রায় 8 লাখ পশু। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি শাবনবী। রাজশাহী বিভাগের 40টির বেশি নদী খাল দখল ও দূষণের কারণে মৃতপ্রায়। কালের বিবর্তনে অর্ধেকের বেশি নদী হারিয়ে গেছে মানচিত্র থেকে। দুপার দখলের কারণে নদী রূপ নিয়েছে সরু খালে। তালিকা করে অবৈধ দখলদারদের উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সাইফুর রহমান রকির রিপোর্ট। দখল দূষণে নওগাঁর আত্রাই, ছোট যমুনা, তুলসীগঙ্গা সহ 6টি নদ নদী অস্তিত্ব সংকটে। এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো বর্ষা মৌসুমেও যেন মরা খাল। নাটোরের 19টি নদীর মধ্যে দখল দূষণে সবচেয়ে বেহাল দশা নারদ নদ ও বড়াল নদীর। এছাড়া বারনয় ও মুসা নদীও দখল করেছে প্রভাবশালীরা। এছাড়া জেলার 58টি বড় খালের বেশিরভাগই দখল হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের 4টি নদীর মধ্যে মহানন্দায় রাবার ড্যাম ও পাগলা নদী খননের কারণে নাব্যতা থাকলেও পুনর্ভবা ও পদ্মা নদীতে পানি নেই। রাজশাহী শহরের পার ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। লালন শাহ মুক্তমঞ্চের সামনে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক স্থায়ী অস্থায়ী দোকানপাট। এছাড়া বড়াল, নারদ ও হুজ্জা নদীতে বাদ দিয়ে ধান ও মাছের চাষ করছেন স্থানীয়রা। সমস্ত ড্রেনের পানিগুলো এইদিকে ছাড়ার জন্য আমাদের এইদিকে এখন চাষাবাদের জন্য অসুবিধা। আবাদেরও ক্ষতিকর, আমাদেরও ক্ষতিকর, এই যে দুর্গন্ধ বাড়েছে। রাজশাহীর পবা উপজেলার বারনয় নদী এটি, তবে দেখে বোঝার উপায় নেই, কারণ দুই ধার সংকুচিত হয়ে যাওয়ায় এখন এটি খালে পরিণত হয়েছে। এটা নদী, আমরা এটা সম্পূর্ণটা আমরা নিজে ভরাট করেছি। আমাদের অনুমতি নেওয়া লাগেনি। একবার দরগার থেকে কিছু মানুষ আসছিল, বলেছিল যে আপনারা যেহেতু দোকান এখানে করছেন, তো আমাদের কাছে বছর চুক্তিতে সরকারের কাছ থেকে জায়গাটা নেন। পানি উন্নয়ন বোর্ড বলছে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। যেসব নদী আছে যেগুলোর খনন প্রয়োজন, পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী বিভাগে 40টির বেশি নদ নদী ও খাল দখল দূষণের কারণে রয়েছে অস্তিত্ব সংকটে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আলোচনার জন্য রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী। সরাসরি যাচ্ছি তার সাথে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বেশ কিছু দখলদারদের তালিকায় তৈরি করেছে এবং তাদেরকে অচিরেই উচ্ছেদ করে অবৈধ দখলদাররা আছে তাদেরকে দখলমুক্ত করে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছেন এবং নদী ও খালগুলো যেন যে মৃতপ্রায় অবস্থায় আছে সেগুলোকেও সংস্কার ও খনন করার জন্য তারা উদ্যোগ নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর সঙ্গে একটু যুক্ত হচ্ছি। তার কাছ থেকে জানতে চাইবো আপনারা যে তালিকাগুলো করেছেন কবে নাগাদ আসলে তাদেরকে উচ্ছেদ করবেন আপনারা এবং আপনাদের অভিযানটা কবে নাগাদ শুরু করবেন? জি ধন্যবাদ। আপনারা জানেন যে নদী এবং খাল খননের বিষয়ে আমাদের সম্প্রতি খুব জাতীয়ভাবে প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং সেই প্রোগ্রামের আওতায় আমাদের রাজশাহী জেলার বারনয় নদী খননের কার্যক্রম নেওয়া হয়েছে এবং আমরা ইতিমধ্যে বারনয় নদীর আমাদের রাজশাহী জেলার যে অংশ সেই অংশে আমরা প্রাথমিকভাবে 217টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। এগুলো অধিকাংশ হলো বাউন্ডারি ওয়াল কিংবা সেমি পাকা ঘর এবং দোকান, বিশেষ করে পৌর এলাকায় বেশি। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই তালিকা পাঠিয়েছি এবং আমাদের প্রকল্পতেই সেই উচ্ছেদের অর্থ সংস্থান ধরা আছে। আমরা খুব শীঘ্রই জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে এই যে বারনয় নদীর যে অবৈধ স্থাপনা রয়েছে রাজশাহী জেলায় এবং একই সঙ্গে নাটোর জেলার আমরা তালিকা প্রণয়ন করছি। 2 জেলাতে আমরা বারনয় নদীর উচ্ছেদ করব বা যে অবৈধ স্থাপনা রয়েছে এবং পাশাপাশি যে অন্যান্য ছোট নদী এবং খাল রয়েছে পর্যায় করে
আমরা সামনের অর্থ বছর থেকে জুনের পরে যে অর্থ বছর শুরু হচ্ছে আমরা পরিচালনা বাজেট থেকে প্রতিটা ছোট নদী এবং খালগুলোকে আমরা পর্যায়ক্রমে সিএস যে আমাদের ম্যাপ রয়েছে সিএস ম্যাপের সীমান্ত অনুযায়ী সীমানা চিহ্নিত করে এর মধ্যে যে অবৈধ স্থাপনাগুলো থাকবে সেগুলো আমরা জেলা প্রশাসনের মাধ্যমে পর্যায়ক্রমে উচ্ছেদের ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করেছি। আপনারা যে খাল খননের কথা বলছেন, কি পরিমাণ খাল খননের উদ্যোগ নেওয়া হচ্ছে প্রাথমিকভাবে? আমাদের এবছরেই বার্নই যে নদীটা ছোট নদী এটা হচ্ছে হলো আমরা রাজশাহী জেলার অংশে 16 কিলোমিটার আমরা খননের কার্যক্রম হাতে নিয়েছি এবং নাটোর জেলার অংশে বাকি 13 কিলোমিটার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং সামনের অর্থ বছরে আমরা যে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে যে রাজশাহী জেলার খাল এবং 4টি ছোট নদী, এর মধ্যে হোজা আছে, মালঞ্চি নদী আছে, এই নদীগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা প্রাথমিকভাবে 22টি নদীর তালিকা প্রণয়ন করেছি এবং 131 কিলোমিটার দৈর্ঘ্যে এই নদীগুলো খনন করার জন্য আমাদের ডিপিপি প্রাথমিকভাবে প্রণয়ন করা হয়েছে। এটা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে অনুমোদনের পরবর্তী প্রক্রিয়া ফলো করার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন যে দ্রুতই আসলে এই খাল খনন করা হবে এবং সংস্কার করার মাধ্যমে যে মৃতপ্রায় নদীগুলো আছে সেগুলোকে আবারও কিন্তু পুনর্জীবিত করার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন এবং খাল খননের উপর তারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। তো এই ছিল আসলে রাজশাহী থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। চাঁপাইনবাবগঞ্জের বিলের ওপর বাঁধ নির্মাণে দুর্ভোগে পড়েছেন কৃষক। তাদের দাবি, নাচল ও গোমস্তাপুর উপজেলার হাজারবিঘি বিলের ইজারাদার সরকারি খালে অবৈধভাবে বাঁধ দিয়েছে। এতে বৃষ্টিতে তলিয়ে যায় হাজার হাজার বিঘার ধান। ইজারাদারের দাবি, জেলা প্রশাসকের সম্মতিতেই বাঁধ নির্মাণ করা হয়েছে। বরেন্দ্রভূমি চাঁপাইনবাবগঞ্জে এখনও ভারী বৃষ্টিপাত শুরু হয়নি, তবুও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন বৃষ্টিতে উঁচু জায়গার পানি ঢোকে নিচু জমিতে, নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন পানি আটকে ক্ষতিগ্রস্ত হয় ফসলের ক্ষেত। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত হাজারবিঘি বিল। কৃষকরা জানান, বিলের চারদিকে প্রায় 5000 বিঘা জমিতে বর্ষার আগেই বোরো ধান চাষ করেন তারা, কিন্তু বিলের মুখে থাকা খালে হঠাৎ করেই অবৈধভাবে কংক্রিটের বাঁধ দেন ইজারাদার। এতে বৃষ্টিতে নিষ্কাশন হয় না পানি। এই ইজারাদাররা আপনার অবৈধভাবে এ বাঁধটা দেশে। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ ইজারাদার। তিনি বলছেন, জেলা প্রশাসকের মৌখিক অনুমতি নিয়েই বাঁধ নির্মাণ হয়েছে। এটা আমার জানা নাই ভাইজান, পারবো না বলে তো হাইকোর্টে গেছি, বাধা দিয়েছে এই জন্য জনগণ। আমরা আগে ডিসির মৌখিক অনুমতিতে তৈরি করেছিলাম, বাধা পড়ে তখন হাইকোর্টে রিট করি। পানি উন্নয়ন বোর্ড বলছে, সরকারি এ খালে ব্যক্তিগতভাবে বাঁধ দেয়া সম্পূর্ণ অবৈধ। আর কৃষকের ক্ষতির কথা স্বীকার করে বাঁধ অপসারণে পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জেলা প্রশাসন সহ স্থানীয় স্টেক হোল্ডার যে কৃষক আছে তাদের সাথে বসে এটার ব্যাপারে পরবর্তী কি করবে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ভালভ গেট তারা নির্মাণ করেছে, এটা হয়তো প্রশাসন হস্তক্ষেপ করতে পারে এই ধরনের আশঙ্কা থেকেই কিন্তু তারা কোর্টে গেছেন। 2021 সালে হাজারবিঘি বিলের সঙ্গে সংযোগ থাকা বিশুক্ষেত্র খালে অবৈধভাবে বাঁধ দেয়া হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। অবকাঠামো থাকলেও সেবা মেলে না রাজশাহীর কমিউনিটি ক্লিনিকগুলোতে। চালুর পর থেকে 2.5 দশক ধরে নানা সমস্যায় জর্জরিত ক্লিনিকগুলো। ওষুধ না থাকায় ভেঙে পড়ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। চিকিৎসা সেবা নিতে এতে খালি হাতে ফিরে যাচ্ছেন গ্রামের মানুষ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। সুবিধাবঞ্চিতদের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি 6000 মানুষের জন্য থাকবে একটি করে ক্লিনিক। এমন লক্ষ্য নিয়ে যাত্রা করা রাজশাহীর 234টি কমিউনিটি ক্লিনিক চলছে নামে মাত্র। অবকাঠামো, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবই আছে, শুধু নেই ঔষধ ও সেবাটুকু। সরকারি স্বাস্থ্যসেবা নিতে রাজশাহীর বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রামের কমিউনিটি ক্লিনিকে আসেন গৃহিণী লাবণী বেগম। ফিরে যান শূন্য হাতে। এখন এই ক্যাপসুলটা পাওয়া যাচ্ছে না, আমসারটাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওগুলো বন্ধ। লাবণী বেগমের মতো সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, পরিবার পরিকল্পনা এবং প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ দেয়া ও টিকাদান কর্মসূচি চালানোর কথা ছিল এই ক্লিনিকগুলোর। স্বাস্থ্যকর্মীরা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো মেয়াদে মাত্র একবার ওষুধ পেয়েছেন তারা। 22 রকমের ওষুধ ছিল, 17 রকমের ওষুধ নাইখো।
এই পাওয়া যাচ্ছে না। ওষুধের সাপ্লাই আমরা অনেক দিন পাই নাই, ওষুধ নিয়ে আমরা খুবই হতাশার মধ্যে আছি। জানা যায় 2025 সালের আগস্ট থেকে সেপ্টেম্বরে একবার 3টি কার্টুনে 22 ধরনের ওষুধ সরবরাহ করা হয়েছিল। তাতে টেনে টুনে চলেছে 3 মাস। ওষুধ না পাওয়ায় স্বাস্থ্যকর্মীরা বিব্রত, রোগীরা ক্ষুব্ধ। না, আমাদের কাছে আপাতত ওষুধ নাই, প্রায় সব কমিউনিটি ক্লিনিকে ওষুধের আপাতত নাই আর কি। 25 সালে আমরা একবারে ওষুধ পাইছি সেপ্টেম্বরে, 3 কার্টন ওষুধ পাইছিলাম, 3 বক্স। জেলার সিভিল সার্জন জানালেন দ্রুতই ওষুধ সরবরাহ স্বাভাবিক হবে এবং সংকট কেটে যাবে। আমরা প্রকিউরমেন্ট কমপ্লিট হয়েছে, আমরা সরবরাহ পর্যায়ে রয়েছি, বিভিন্ন জেলা বিভাগগুলোতে দেওয়া শুরু করেছি, হয়তো আপনাদের বিভাগেও অতি সত্বর আমরা সরবরাহ করতে পারবো। সম্প্রতি রাজশাহীর স্বাস্থ্য বিভাগের বৈঠকের পর আশার আলো দেখছে ঝিমিয়ে পড়া কমিউনিটি ক্লিনিকগুলো। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় আরও থাকছে। নাটোরের নলডাঙ্গায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। মানুষ ও গবাদি পশুর পাশাপাশি ক্ষতির মুখে কৃষি জমি, নিধনের চেষ্টা চলছে দাবি কৃষি বিভাগের। পাবনার লুঙ্গির চাহিদা, তবে তীব্র লোডশেডিং এ ব্যাহত হচ্ছে উৎপাদন। এ কারণে চাহিদা পূরণে হিমশিম অবস্থা তাঁতিদের। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। সারা দেশে মোট তাঁত শিল্পের উৎপাদিত পণ্যের চাহিদার প্রায় 50% উৎপাদন হয় পাবনা জেলা থেকে। তবে গত কয়েকদিনের তীব্র লোডশেডিংয়ে জেলায় প্রায় বন্ধ হয়ে গেছে তাঁত। কিছু কারখানায় জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও তেল সংকট ও উচ্চ মূল্যের কারণে সেটিও হয়ে উঠেছে কঠিন। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। দিন রাত 24 ঘন্টা, আমরা 12 ঘন্টাও বিদ্যুৎ পাই না। কারেন্ট অসম্ভবে আমরা কাজ করে পারতেছি না, তাহলে আমাদের রুজি কমে গেল। গরমে কাজ কাম করতে পারতেছি না, অনেকটা সময় বসে থাকতে হয়। 300-র মতন শ্রমিক আছে, এখন যদি বন্ধ হয়ে যায় তাদের রুটি রোজগার সব এটার উপরেই চলে। আমাদের আবেদন কারেন্ট ঠিক মতো থাকলে আমরা সব কিছু করতে পারবো এবং আমরা ভালোভাবে বাঁচতে পারবো। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সকল প্রোডাক্টিভ সেক্টরে, বিশেষ করে বাণিজ্যিক সেক্টরে যারা উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, সেখানে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ আগের মতো যাতে সরবরাহ করে সেই নির্দেশনা আমরা দিয়েছি। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে পাবনা জেলায় মোট 22,000 তাঁত রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে, দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। ঈদুল আজহার সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করতে ব্যস্ত নওগাঁর খামারিরা। জেলায় এবার লালন পালন করা হয়েছে প্রায় 8 লাখ গবাদি পশু। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম আর ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। পরম মমতায় চলছে খামার পর্যায়ে বিশাল দেহী সব গরুর পরিচর্যা। নওগাঁর ছোট বড় 39,000 খামারের চিত্র এখন ঠিক এমনই। কোরবানির বাজারে কাঙ্ক্ষিত দাম পেতে পশুর শেষ মুহূর্তের নিবিড় পরিচর্যায় ব্যস্ততায় খামারি ও শ্রমিকরা। আমরা আশা করছি তো এবছর ঈদের মধ্যে যদি বাজারটা একটু ওঠে তাহলে আমরা খামারিরা টিকে থাকবো। তবে গোখাদ্যর চড়া দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কিত খামারিরা। সেই সঙ্গে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধে কঠোর দাবি জানিয়েছেন তারা। গরু ছাগল ভেড়া প্রায় এদেশে 3 থেকে 3,500 মানে কোটি টাকার মতো মানে ট্রানজাকশন হবে। ঈদের হাটে খামারিরা যেন লোকসানে না পড়ে সেদিকে খেয়াল রাখার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আমাদের একটা নির্বিঘ্ন যোগাযোগ রাখা, যে কোনো ধরনের গরু আসতেছে কিনা বা পশু আসতেছে কিনা অবৈধ পন্থায় সরকারি আইন এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে জেলায় কোরবানি ঈদকে ঘিরে এবার প্রায় 8 লাখ গবাদি পশু খামার পর্যায়ে লালন পালন করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। নওগাঁ থেকে এমআর রকি, সময় সংবাদ। বগুড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় 25 এপ্রিল এক অটোরিকশার যাত্রীকে ডিবি পরিচয়ে থামিয়ে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র। অভিযোগ পেয়ে শহরে বিভিন্ন সময়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসব অভিযানে চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি ওয়াকি-টকি সেট, একটি প্রাইভেট কার ও কয়েকটি মোবাইল ফোন। বিভাগীয় সময় আরেকবার। নাটোরের নলডাঙ্গা উপজেলায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। মানুষ গবাদি পশুর পাশাপাশি পার্থেনিয়াম গাছ ক্ষতি করছে কৃষি জমির। কৃষি বিভাগ বলছে বিষাক্ত এই গাছ নিধনে কাজ শুরু হয়েছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে রাস্তার দুই ধারে ফসলি জমির পাশে জন্মায় দ্রুত বর্ধনশীল পার্থেনিয়াম। হাত বা পায়ে ছোঁয়া লাগলেই অ্যালার্জি, ফুসকুড়ি সহ দেখা দেয় চর্মরোগ। এছাড়া একই রোগে আক্রান্ত হয় গবাদি পশুও। রাজশাহী, নাটোর সহ এই অঞ্চলের বিভিন্ন উপজেলায় দেধারসে বাড়ছে পার্থেনিয়াম, ছড়াচ্ছে বিষ। এখানকার কৃষকরা চুলকানির পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। পায়ের সাথে বাদা চুলকায়, ছোট ছোট ফসিল লাগানো হয়, ঘাও হয়। কৃষি বিভাগ বলছে গুল্ম জাতীয় এই গাছ নিধনের চেষ্টা করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন মাঠ দিবস, প্রশিক্ষণ, সেমিনার, এই প্রোগ্রামগুলোতে আমরা নিয়মিতভাবে কৃষকদের এই আগাছার যে ক্ষতিকর দিক সেটা বলে থাকি। একটি পার্থেনিয়াম থেকে জন্ম নেয় প্রায় ৫,০০০ পার্থেনিয়াম গাছ। ওমর ফারুক, সময় সংবাদ। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘদিন ধরে দখল দূষণ, অস্তিত্ব সংকটে রাজশাহী বিভাগের 40টি নদীখাল মানচিত্র থেকে উধাও অর্ধেকের বেশি। তালিকা করে দখলদারদের উচ্ছেদের আশ্বাস। অবকাঠামো থাকলেও মেলে না সেবা, রাজশাহীর কমিউনিটি ক্লিনিকে নেই ওষুধ, খালি হাতেই ফিরে যান রোগী। শিগগিরই সংকট সমাধানের আশ্বাস। এবং ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ততা, গোখাদ্যের চড়া দামে লাভ নিয়ে দুশ্চিন্তায় খামারি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের শঙ্কা, নওগাঁয় প্রস্তুত প্রায় ৮ লাখ পশু। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়।